ঈদের আনন্দকে আরও রঙিন করতে পরিবার পরিজন নিয়ে সিলেটের জাফলংয়ে ভিড় জমিয়েছেন দেশজুড়ে আসা পর্যটকরা। পাহাড়, নদী, পাথর আর চা বাগানের অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা কাটাচ্ছেন ব্যস্ত সময়। ঈদের ছুটিতে লাখো মানুষের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে এই পর্যটন স্পট। পর্যটকদের এমন ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, নৌকা ও পরিবহন ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নেওয়া হয়েছে বাড়তি নজরদারি ও টহল ব্যবস্থাপনা। লাখো পর্যটকের উপস্থিতিতে জমে উঠেছে জাফলংয়ের ঈদ উৎসব। নিরাপত্তা আর সৌন্দর্যের মেলবন্ধনে স্বস্তিতে সময় কাটাচ্ছেন জাফলং ও চা বাগানে ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা। পানির ঝর্ণা দেখতে আসলাম, পাড় দেখতে আসলাম, পাথর দেখলাম, অনেক সুন্দর লাগছে। প্রকৃতি অনেক সুন্দর, প্রকৃতি দেখলে মন চায় খালি দেখতে। অবশ্যই খুব ভালো লাগতেছে, সবার সাথে ভাগাভাগি করে ঘুরতেছি, বেড়াচ্ছি সবার সাথে। জাফলং আসি, খুব সুন্দর জায়গা, আমরা আরেকবার আসছিলাম। এখানে নদী আছে, এখানে ঘোরার মতন জায়গা আছে, অনেক সুন্দর পাথর এবং অনেক মজা মজার অ্যাক্টিভিটিস আছে করার মতন। আলহামদুলিল্লাহ, এখানে খুব সুন্দর একটা জায়গা, এখানে আসলে মন ভালো হয়। তো এখানে অনেক মানুষজন আছে, ঈদের ছুটিতে সবাই একসাথে আনন্দ উপভোগ করা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে। ঈদ উপলক্ষে অনেক মানুষ আসছে, তারপরে খুব সুন্দর পরিবেশ। কিন্তু আর একটু ভালো লাগতো যদি পানির সিজনটা থাকতো। নিরাপত্তার দিক থেকে তো আমি দেখতেছি, হ্যাঁ, সব জায়গায় পুলিশ মোতায়েন আছে এবং এই যে ক্যাডেট বাহিনীর যে ওনারা আছে, ওনারাও আর কি মনিটর করতেছে ভালো। তো আই থিঙ্ক ভালো সিকিউরিটি অবস্থা। খুবই সুন্দর পরিবেশ, কিন্তু এখানে কিছু ভালো দিক আছে। আমি যেটা দেখলাম হচ্ছে টুরিস্ট পুলিশ তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করতেছে। ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট জাফলং সহ আমাদের বিছানাকান্দি, রাতারগুল, যে গোয়েনঘাটে যে পর্যটন স্পটগুলো আছে, সবগুলো নিরাপত্তার জন্য আমরা উপজেলা প্রশাসনের সমন্বয়ে পিজিবি, পুলিশ, টুরিস্ট পুলিশ এবং ট্রাফিক পুলিশ, আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবক, রোভার স্কাউট, মুক্ত স্কাউট এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ী প্রতিনিধি। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে সচিবালয়ে। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। দিনটির শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এরপর দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেন। আজ দিনে আরও বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে তারেক রহমানের। বর্ণবাদ ও জাতিগত বৈষম্য নির্মূলে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত এক বিশেষ সভায় এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস উপলক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, বর্ণবাদ ও বৈষম্যমুক্ত বিশ্ব গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ জরুরি। পররাষ্ট্রমন্ত্রী বর্ণবাদ বিরোধী আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরে এ বিষয়ে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে রাখাইন ও গাজা সহ বিভিন্ন অঞ্চলে চলমান বৈষম্য ও নিপীড়নের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। দেশে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে, তবে দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে জানিয়ে তিনি আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়েছেন। এ সময় তিনি জনগণকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান। এছাড়া তেলের দাম বৃদ্ধির পাশাপাশি এ বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি। রাজবাড়ীর তেল পাম্পে অকটেন ও পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার প্রায় সবগুলো পাম্পেই এই জ্বালানি শূন্য হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল সহ পেট্রোল চালিত যানবাহন চালকরা, বিশেষ করে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষজন। এদিকে রংপুরে দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেলের সংকট। শহর ও উপজেলার বেশিরভাগ পেট্রোল পাম্পে নেই পর্যাপ্ত তেল, কোথাও মিলছে না ডিজেল, অকটেন কিংবা পেট্রোল, আবার কোনো কোনো পাম্প একেবারেই শূন্য। এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও মালিকরা। অনেকে বাধ্য হয়ে গাড়ি রেখে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাচ্ছেন। অন্যদিকে সারা দেশে জ্বালানি তেলের সংকট যখন জনজীবনে
তখন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া কসবা পেট্রোল পাম্প। দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে তেল পেতে দীর্ঘ লাইন, অতিরিক্ত দাম এবং অনিশ্চয়তার মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে, ঠিক তখনই কসবা পেট্রোল পাম্পে নির্ধারিত সরকারি মূল্যে স্বাচ্ছন্দ্যে তেল সংগ্রহ করছেন ক্রেতারা। ময়মনসিংহে 1 আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেলের আগমন উপলক্ষে ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নবাসী সংবর্ধনা প্রদান করেছে। সোমবার বিকেলে উপজেলা পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়নবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যরা বক্তব্য রাখেন। পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটি শেষে দেশের প্রধান স্থলবন্দর ও কাস্টম হাউসগুলোতে পুনরায় শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ছুটি শেষে প্রথম কার্যদিবসেই বন্দরগুলোতে দেখা গেছে কর্মচাঞ্চল্য। দীর্ঘ বিরতির পর সচল হয়ে উঠেছে বাণিজ্যিক কার্যক্রম। বিশেষ করে যশোরের বেনাপোল স্থলবন্দর সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোতে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আদান প্রদান গতি ফিরেছে। কাস্টমস ও বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যেই আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সকল কার্যক্রম। এদিকে ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হলেও কার্যক্রম শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী কয়েকদিনের মধ্যেই পণ্য খালাস ও পরিবহন পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে আবারও গতি ফিরবে। দর্শক, সচিবালয়ের বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনের কর্মতৎপরতা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজ রুমন। জি, আমি আছি সচিবালয়ে, বাংলাদেশ সচিবালয়ের যে আজকের অবস্থা যদি একটু বলতে চাই, যে ঈদের দীর্ঘ ছুটির পর রীতিমতো সেই চিরচেনা রূপে ফিরেছে সচিবালয়ে কর্মযজ্ঞ শুরু হয়েছে। সকাল থেকে কর্মকর্তারা আসছেন, আমরা কথা বলেছি এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো ঘুরে দেখেছি। এখনকার যে পরিস্থিতি আপনাদেরকে যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু কর্মকর্তারা তারা কিন্তু আসছেন এবং কার্যক্রম শুরু করছেন। তো আজকের প্রথম দিন, সেই প্রথম দিনের চিত্রটা যদি একটু বলি, সেটা কিন্তু অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন। এখানে এখনও দাপ্তরিক কাজের চেয়ে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কোলাকুলিতে কিন্তু বেশি মেতে আছেন কর্মকর্তারা। তারা সবাই কুশল বিনিময় করছেন। সকাল থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেছি, কর্মচারীরা উপস্থিতির হার অনেকটাই সন্তোষজনক। তারা কিন্তু আজকে যে প্রথম কার্যদিবস সেটি কিন্তু তারা মেনেই সেভাবেই তারা গ্রামের ছুটি কাটিয়ে তারা চলে এসেছেন। অর্থাৎ উপস্থিতির হার কিন্তু অনেকটাই সন্তোষজনক। মন্ত্রিপরিষদের বিভাগ থেকে শুরু করে প্রতিটি ভবনের করিডোর এবং লিফটের এখন শুধু হাসি মুখ আর গ্রামের বাড়ির যে গল্প, সেই গল্পের ঝুলি। একে অপরের সাথে গল্পগুজব করছেন, তারা কুশল বিনিময় করছেন, সহকর্মীরা একে অপরের সাথে মিষ্টিমুখ করাচ্ছেন এবং দীর্ঘ ছুটির পর দেখা হলে যা হয় আর কি আপনারা সবাই হয়তো জানেন যে দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে দেখা হলে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করে। সেই উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে বাংলাদেশ সচিবালয়ে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে মাঝে 26শে মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে কিছু ডেস্কে এখনও উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ের সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছিলাম যে এই সপ্তাহের বাকি দিনগুলোতে আসলে দাপ্তরিক ফাইল চালাচালির চেয়ে প্রস্তুতিমূলক কাজই বেশি হবে এবং আগামী সপ্তাহের শুরু থেকে মূলত শতভাগ পূর্ণ গতিতে ফিরবে প্রশাসনের এই সমস্ত চাকা। অর্থাৎ সচিবালয় আগামী সপ্তাহ থেকে পূর্ণভাবেই কাজ শুরু করবে, সেটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু কর্মকর্তারা আসছেন, সকাল থেকেই আসছেন, এখনও পর্যন্ত আসছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে তারা যার মন্ত্রণালয়ে ঢুকে তারা কুশল বিনিময় করছেন, পারস্পরিক কুশল বিনিময়। তো সংক্ষেপে এই ছিল আমার কাছে আপাতত যে সচিবালয়ের যে আজকের প্রথম কার্যদিবস, সেই কার্যদিবসের আপাতত বিস্তারিত এতটুকুই ছিল। ভারত সীমান্ত সংলগ্ন জেলা হওয়ায় জয়পুরহাটে মাদক প্রবেশের ঝুঁকি বিবেচনায় নিয়ে সক্রিয় রয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি বিভিন্ন সময় জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে, যাতে কোনোভাবেই মাদকদ্রব্য জেলায় প্রবেশ করতে বা সরবরাহ করতে না পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদক প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও জুলাই যোদ্ধা রানা হাওলাদারের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজাপুর প্রেসক্লাব চত্বরে রাজাপুর উপজেলাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, হায়দার শিকদার ও ঢাকা উত্তর প্রজন্ম দলের আহ্বায়ক আনোয়ার মৃধা সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, মোহাম্মদ রানা হাওলাদারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে রানা হাওলাদারের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। তার দুই ভাইকে গুম করা হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। মামলা প্রত্যাহার না করলে আগামীতে বড় ধরনের আন্দোলন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যে প্রভাব বাংলাদেশের উপর বাড়তে শুরু করেছে তা মোকাবেলা করতে বিএনপি ও সরকারকে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তিনি তার দুই ভাইয়ের জানাজায় অংশ নিতে পারেননি। আজ দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর তা হলো জুলাই বিপ্লব আন্দোলনের ফসল বলেও উল্লেখ করেন তিনি। কুড়িগ্রামের ফুলবাড়িতে জামায়াতে ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার মডেল মসজিদের সভাকক্ষে জামায়াতে ইসলামী ফুলবাড়ি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলবাড়ি উপজেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ডক্টর আতিকুর রহমান মুজাহিদ ও সাবেক জেলা আমির আব্দুল মতিন ফারুকী সহ অন্যান্যরা। দর্শক, রাজধানীর মতিঝিল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আর কে রেজা। যেমনটি বলছিলেন, সরকারি ছুটির 7 দিন গতকালকেই শেষ হয়েছে। আজ থেকে সরকারি অফিস, আদালত এবং ব্যাংক প্রতিষ্ঠানগুলো খুলেছে। আমি সকাল থেকে সচিবালয়, ব্যাংক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘুরেছি। সকল স্টাফদের মধ্যে আজকেও ঈদের আমেজ আমি লক্ষ্য করেছি। আমি এখন অবস্থান করছি মতিঝিলের ব্যাংক পাড়ায়। আমি ঠিক আমার পাশেই রয়েছে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ ভবন এবং সোনালী ব্যাংক, এছাড়া জীবন বীমা কর্পোরেশন। আমি এই এলাকাগুলোতে যারা অফিস করতে এসেছেন, যেহেতু আজকে সরকারি ছুটি শেষ হওয়ার পরে প্রথম কর্মদিবস আজ, তারা আজ অফিস করছেন। তারা বলছেন এখনও যেহেতু ঈদের আমেজ বইছেন, তারা ঈদের আমেজ নিয়েই আজকে প্রথম করছেন। আর যারা এখন পর্যন্ত আসতে পারেনি তারাও হয়তোবা 2-1 দিনের মধ্যে চলে আসবেন। আমাকে যারা আজকে প্রথম কর্মদিবসে অফিস করেছেন তারা জানিয়েছেন রাস্তাঘাট একেবারেই ফাঁকা। তারা ঠিক মতো প্রশান্তি নিয়ে প্রথম কর্মদিবসে তারা আসতে পেরেছেন। যদিও অফিসে এখনও ঈদের জামাকাপড় পরেই তারা অফিস করছেন এবং ঈদের আমেজ বইছে, তাই প্রথম কর্মদিবসে তারা এটাই প্রত্যাশা করছেন, এই ধরনের ভোগান্তি ছাড়া ঈদ তারা সারা জীবন যেন পান, এমনটাই বলছেন তারা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ অবস্থা। টানা 7 দিনের দীর্ঘ ছুটির নীরবতা ভেঙে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গন। পবিত্র ঈদ উল ফিতর পরবর্তী প্রথম কার্যদিবসে আজ সকাল থেকে সচিবালয়ে ফিরতে শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রিয়জনদের সাথে ঈদ কাটিয়ে আজ নির্ধারিত সময়ে নিজ নিজ দপ্তরে যোগ দিয়েছেন তারা। দাপ্তরিক কাজের প্রস্তুতির পাশাপাশি চলছে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি। ঢাকার ধামরাইয়ে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে বিনোদন কেন্দ্রগুলোতে। ধামরাই উপজেলার আলাউদ্দিন পার্ক সহ কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। দর্শনার্থীরা জানান, পবিত্র ঈদ উল ফিতরের ছুটি পেয়ে তারা পরিবার নিয়ে বেড়াতে এসেছে বিনোদন কেন্দ্রগুলোতে। কিন্তু তাদের অভিযোগ, বিনোদন কেন্দ্রগুলোতে বাচ্চাদের জন্য ছাড় দেওয়া উচিত।
বিনোদন কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছে তাদের অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। কর্তৃপক্ষ জানান, দর্শনার্থীদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নোয়াখালীতে শতাধিক প্রাইভেট ক্লিনিক ও ঢাকাগামী যাতায়াতের জন্য যে ট্রেন রয়েছে তা কোনো কাজে আসছে না মন্তব্য করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির বলেছেন, এই হাসপাতালগুলো সিজারিয়ান ও জ্বরের চিকিৎসা ছাড়া আর কোনো কাজে আসছে না। সোমবার রাতে নোয়াখালী জেলা প্রেস ক্লাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ABM জাকারিয়া, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ জেলায় কর্মরত সাংবাদিকরা। দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর 5 দোনার চৈতাপথে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। ড্রিম রিভার ক্যাব পার্ক, ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিড বোট ও ভূতের রাজা সহ 40টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বাসিত সব বয়সী দর্শনার্থীরা। এবারের ঈদে নতুন আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে রিভার ক্যাব। দর্শনার্থীরা 350 টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়াও রাইড প্রতি গুনতে হচ্ছে 70 টাকা থেকে শুরু করে 450 টাকা। অন্যদিকে ঈদ উপলক্ষে প্যাকেজগুলোতে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা জানান, আন্তর্জাতিক মানের এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়। আইন শৃঙ্খলার পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাত্রাবাড়ি থেকে আসছি, হাজবেন্ড বোন ভাবির সাথে আসছি। ঘোরাঘুরি অনেক ভালো হয়েছে, আসছি এই ফার্স্টে মডেলে আসছি, আর বাকিগুলো পরে দেখবো। গত বছরের তুলনায় এবছর অনেক ভালো লেগেছে। প্রবেশ করার পরেই লোকের এত ভিড়, এই ভিড়ের মাঝেও যখন ইভেন্টে প্রবেশ করেছি, ইভেন্টগুলি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। গত বছরের তুলনায় এবছর ইভেন্টও অনেক বেশি। আমার পরিবার বাচ্চা নিয়ে আসা ড্রিম হলিডে পার্কে অনেক ঈদ আনন্দ উপভোগ করতেছি এবং অনেক খুশি এবং অনেক জমজমাট ভাবে এখানে আনন্দ বিরাজ করছি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পর্যটন নগরী কক্সবাজার একই সাথে বিভিন্ন ধরনের শুটকির জন্য বেশ পরিচিত। প্রাকৃতিক উপায়ে উৎপাদন বাড়ানোর কারণে নাজিরা টেক শুটকি পল্লী এখন সমাদৃত। ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করায় এখানকার শুটকির চাহিদা বেড়েছে দেশ বিদেশে। প্রতিনিধি নুরুল আফসারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভোরের সূর্য ওঠার সাথে সাথে গভীর সমুদ্রে রওনা দেন জেলেরা। ঘন্টার পর ঘন্টা জাল ফেলে মাছ ধরার পর ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরেন কক্সবাজার শহরের নাজিরার টেক ঘাটে। জেলেদের কাছ থেকে মাছ কিনে নিয়ে শুটকি পল্লীতে আসেন ব্যবসায়ীরা। বাছাই শেষে আলাদা আলাদা মাচায় রোদে শুকানো হয় মাছ। কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার না করেই সামান্য লবণ দিয়ে শুটকি তৈরি করা হয় বলে জানান ব্যবসায়ীরা। তাই এখানকার শুটকির মান ও স্বাদ ভালো এবং চাহিদাও রয়েছে দেশ বিদেশে। লবণ হালকা দেওয়া লাগবে, বড় মাছের মধ্যে হালকা দেওয়া লাগবে, আর ছোট মাছের মধ্যে হালকা দেওয়া লাগবে, কারণ লবণ না দিলে কেমিক্যালটা ইউজ করতে হয়, যার কারণে আমরা কেমিক্যালটা ইউজ না করার কারণে আমরা হালকা লবণ ইউজ করতেছি। আমাদের এই শুটকি মহল থেকে সরকারকে হাজার হাজার কোটি টাকা আমরা রাজস্ব দিয়ে থাকি, তো এরপরেও আমরা অবহেলিত। আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না, আমরা লবণ দিই একটু। এগুলো সিটা নষ্ট আনি, মনে করো এখান তো মাঝের টাকা তো নেই, বুড়োর তো সাগর থেকে ট্রলার থেকে কিনি, সিটা নষ্ট আনি শুকাই। পর্যটক যারা আসে ওদেরকে সুন্দরভাবে ন্যাচারাল মাছ, খুব সুন্দর মাছ, তাজা শুকনা এই মাছ দিয়া থাকে। এখন বাজারের থেকে অনেক দরে কম। কক্সবাজারে বালুকাময় সমুদ্র সৈকতে বেড়াতে এসে খালি হাতে বাড়ি ফেরেন না পর্যটকরা। নাজিরা টেক শুটকি পল্লী থেকে পরিবার ও স্বজনদের জন্য কিনে নিয়ে যান নানা প্রজাতির শুটকি। আমি আছি শরীয়তপুর নৈরা থেকে, আর এত শুটকি দোকান ওই জায়গা থেকে আগে অনেক শুটকি কিনছি, এই জায়গায় আসলাম একটু ফ্রেশ শুটকি কেনার জন্য। লোককে শুনলাম যে এখানে শুটকি ভালো পাওয়া যায় এবং খুব ভালো মানের, এজন্য এখানে আসা আর কি। ওখানেও পাওয়া যায়, ওখানেও পাওয়া যায়, কিন্তু ওখানকার তুলনায় এখানে
ভালো আর কি, মান ভালো। বিশিষ্টজনদের মতে এই শুটকি পল্লীকে ঘিরে কর্মসংস্থান ও জীবন জীবিকার বিশাল কর্মযজ্ঞ চললেও সরকারের সুনজর নেই। এশিয়ার বৃহৎ শুটকি পল্লী নাজিরার টেক, এখানেই এই শুটকি পল্লীকে ঘিরে প্রায় 40,000 মানুষ এখানে কর্মসংস্থান রয়েছে। এখানে হিমাগার নেই এবং সরকারি কোনো প্রণোদনা থাকে না। মানুষগুলোকে আরও বেশি উন্নত করে তাদের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আরও বেশি প্রশিক্ষণ দিয়ে যদি এই মানুষগুলোকে করা যেত তাহলে দেশের শুটকি এবং কাঁচামাছ সহ আরও বেশি সুবিধা হইতো। নাজিরার টেক শুটকি পল্লীতে তৈরি হয় ছুরি, পোয়া, চিংড়ি, ফাঁসিয়া, কোরাল, টুনা, কাঁচকি ও চাপা শুটকি সহ অর্ধশত প্রজাতির শুটকি। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। খুলনা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলালের সাথে দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিঘলিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল প্রেসক্লাব প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ক্লাবের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।